বন্ধুরা নমস্কার, গুড ইভিনিং। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আপনারা জানেন এই মুহূর্তে আমি বিদেশে রয়েছি, সুইডেনে রয়েছি। আমি গত সোমবারে সুইডেনে এসেছি। আমি এখানে একটা ফেলোশিপ করতে এসেছি কসমেটিক সার্জারির ওপরে, একাডেমি কিলিনগেন সুইডেনে। এটা কসমেটিক সার্জারির একটা বড় সেন্টার। তো আমাদের এখানে এদের শুক্রবার এবং শনিবার এবং রবিবার এই 3 দিন সার্জারি হয় না। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন খুব কড়া সার্জারি হয়, অনেক সার্জারি হয়। তো আজকে ছুটি ছিল আমার, সেই জন্যে এখানে এখন বিকেল হয়েছে। তো আমি একটু আগে স্নান করে খেয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রেনুলোপ্লাস্টি নিয়ে। গতকালকে আমি লাইভ ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছি, আমাদের একজন বন্ধু জানতে চেয়েছিলেন। সেখানে দুজন ফ্রেনুলোপ্লাস্টি নিয়ে আমি দেখলাম ইউটিউবে দুটো কমেন্ট ছিল, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। সেই স্ক্রিনশট নিয়ে আমি যেটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। আমার মাথার উপরে বোধহয় ঝাড়বাতিটা দেখা যাচ্ছে, আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। আমি জাস্ট ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই। ক্যামেরাটা ঘোরালে কাজ হচ্ছে, এবারে ঠিক আছে। যাই হোক, লাইটটা এসেই যাচ্ছে। প্রশ্ন দুটো আমি একবার দেখে নিই, আমার অন্য মোবাইলে আমি ট্রান্সফার করেছি, তাহলে বলতে সুবিধে হবে। তো হ্যাঁ, যেটা হয়েছে যে আমাদের একটা বন্ধু উনি লিখেছিলেন যে স্যার, ফ্রেনুলোপ্লাস্টি হয়েছে 3 উইকস আগে, মানে 3 সপ্তাহ আগে ওনার ফ্রেনুলোপ্লাস্টি হয়েছে, কিন্তু এখনও স্টিচ অ্যাবজর্ব হয়নি। কিন্তু এখনও ফ্রেনুলোপ্লাস্টিতে যে সেলাই করা হয়েছে সেটা অ্যাবজর্ব হয়নি। কোনো সমস্যা হবে কি, বা ম্যাক্সিমাম কতদিন টাইম লাগবে সুচার্স অ্যাবজর্ব হতে, প্লিজ একটু জানাবেন। তাহলে এই ভাই হতে পারে আমার কাছ থেকে ফ্রেনুলোপ্লাস্টি করেছেন বা অন্য কোনো ডাক্তারবাবুর কাছে ফ্রেনুলোপ্লাস্টি করেছেন, যেখানেই করে থাকুন। উনি ফ্রেনুলোপ্লাস্টি করেছে, যেটা ফ্রেনুলাম বলতে যেটা শিশ্নের সামনে যে গ্ল্যান্স পেনিস থাকে তার সঙ্গে একটা চামড়া এইভাবে জোড়া থাকে, ফলে যখন ইরেকশন হচ্ছে তখন নিচের দিকে টান পড়ে, এইটাকে বলে ফ্রেনুলাম বলে। এটা যেরকম যেমন এই আঙুলটার সঙ্গে এই আঙুলটা ওয়েট দিয়ে এরকম জোড়া রয়েছে, তো টান পড়ছে, ফ্রেনুলামটা টাইট হয়ে যায়, বিশেষ করে ইরেকশন হলে টাইট হয়। এবং ইন্টারকোর্স করতে গেলে পরে বা কয়টাস করতে গেলে পরে অনেক সময় সেখানে ছিঁড়ে গিয়ে ব্লিডিং হতে পারে, এবং ব্যথা হতে পারে, এবং টান পড়লে পরে অস্বস্তি তো হয়। তো এই জিনিসটাকে আমরা ফ্রেনুলোপ্লাস্টি করে রিলিজ করে দিই। ইউজুয়ালি আমি যখন ফ্রেনুলোপ্লাস্টি সার্জারি করি সাধারণত সেটাকে আমরা ইলেকট্রোকটারি করে করি, ব্লিডিংলেস টেকনিকে করা হয়। আপনারা নিশ্চয়ই আমার ইউটিউব ভিডিও রয়েছে, সেগুলো দেখে নেবেন ফ্রেনুলোপ্লাস্টি কীভাবে করা হচ্ছে। কখনো কখন যদি খুব লং ফেনুলাম থাকে বা খুব ওয়াইড ফেনুলাম থাকে, যখন মনে হচ্ছে যে ইউজুয়ালি স্টিচলেস করা হয়, স্টিচ দেওয়া হয় না, কিন্তু যদি খুব লম্বা হয় ফেনুলামটা বা খুব চওড়া থাকে, তখন আমরা একটা দুটো ছোট্ট ছোট্ট সেলাই দিয়ে দিই। এবং যে সুতো ইউজ করা হয় সেই সুতো হচ্ছে সেলফ অ্যাবজর্বিং সুতো। আমি ব্যক্তিগতভাবে সেলফ অ্যাবজর্বিং, র্যাপিডলি অ্যাবজর্বিং সুতো ইউজ করি, যেগুলো সাধারণত 2 সপ্তাহের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা। কিন্তু এই ভাই যিনি লিখেছেন ওনার 3 সপ্তাহ হয়ে গেছে, এখনও অ্যাবজর্ব হয়নি। প্রথমেই আমি বলবো যে জাস্ট একটুখানি কনফার্ম করতে হবে যে সুতোটা আপনি যে ডাক্তারবাবুকে দিয়ে করিয়েছেন একবার জেনে নেবেন। যদি আমার কাছ থেকে করে থাকেন তাহলে ডেফিনেটলি আমি সেটা নন অ্যাবজর্বিং, মানে অ্যাবজর্বিং সুতো ইউজ করি, আপনি গলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। 3 সপ্তাহটা থাকাটা খুব অস্বাভাবিক। আর যদি অন্য কোনো ডাক্তারবাবুর কাছে করে থাকেন, একটুখানি ভাই জিজ্ঞেস করে নেবেন যে ওই সুতোটা কি গলে যাওয়া সুতো না না গলে যাওয়া সুতো। যদি গলে যাওয়া সুতো হয় মোটামুটি 3 সপ্তাহটা থাকে না, তবে 1-2 সপ্তাহের মধ্যে পড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে ফ্রেনুলোপ্লাস্টি হচ্ছে ফ্রেনুলাম যখন জোড়া থাকে, ইরেকশন হলে পরে বা অ্যাক্টিভিটি করার সময় বা মাস্টারবেশন করার সময় ফ্রেনুলামে টান পড়ে, মাথাটা নিচের দিকে বেঁকে যায়, ব্যথা লাগে, এবং খুব জোরে টান পড়লে বা আচানক যদি টান পড়ে ছিঁড়ে গেলে পরে কিন্তু এখান থেকে সিভিয়ার ব্লিডিং হতে পারে। সুতরাং যাদের ফ্রেনুলাম টাইট রয়েছে তারা ফ্রেনুলামটা তো বুঝতেই পারবেন, ফ্রেনুলাম টাইট রয়েছে, চামড়া পেছনে করলে ওখানে টান পড়বে, তাদের ক্ষেত্রে ফ্রেনুলামটা রিলিজ করিয়ে নেবেন। আমাদের এই ভাই যে প্রশ্নটা করেছিলেন উনি ফ্রেনুলাম রিলিজ করেছেন, 3 সপ্তাহ হয়ে গেছে, সেখানে সুতোটা অ্যাবজর্ব হয়নি। কী করতে হবে সেটা উনি জানতে বলেছেন। যেটা আমি বললাম যে প্রথমেই জানতে হবে যে সেই সুতোটা যেটা ইউজ করা হচ্ছে সেটা সেলফ অ্যাবজর্বিং কিনা। যদি সেলফ অ্যাবজর্বিং হয় 3 সপ্তাহের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা, যদি নাও হয় ভয় পাওয়ার কিছু নেই, আর 1-2 সপ্তাহ দেখুন নিশ্চয়ই অ্যাবজর্ব হয়ে যাবে।
আপনি যে ডাক্তারবাবুকে দিয়ে করিয়েছেন তার কাছে একবার জেনে নিতে পারেন যে সেলফ অ্যাবজর্বিং সুতোটা ইউজ করা হয়েছিল কিনা। যদি ইনকেস সেলফ অ্যাবজর্বিং সুতো ইউজ না হয়ে থাকে, সুতোটাকে কেটে বের করতে হবে। এ তো ভয় পাওয়ার কিছু নেই, অপারেশন যখন হয়ে গেছে সুতোটা তো সারা জীবন রেখে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কেটে বের করতে হবে। যদি আমার কাছে করে থাকেন, আমি তো আপনাকে বুঝতে পারছি না কে আপনি, তাহলে আমি সবসময়তেই সেলফ অ্যাবজর্বিং সুতো ইউজ করি, সুতরাং চিন্তার কিছু নাই। সুতরাং আপনি একবার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে জেনে নিন এটা সেলফ অ্যাবজর্বিং সুতো কিনা। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটাও ফ্রেনুলোপ্লাস্টি রিলেটেডই। সেটা হচ্ছে সেই ভাই জিজ্ঞেস করেছেন যে স্যার আমার 10 দিন হলো সারকামসিশন ও ফ্রেনুলাম সার্জারি হয়েছে, তার মানে ওনার ফাইমোসিস ছিল এবং ফাইমোসিসের জন্য সারকামসিশন হয়েছে, এবং ফ্রেনুলাম টাইট থাকার জন্য ফ্রেনুলোপ্লাস্টি হয়েছে। দুটো কিন্তু আলাদা অপারেশন। সারকামসিশন হচ্ছে এক্সট্রা যে চামড়াটা থাকে, সেই এক্সট্রা চামড়াটাকে কেটে গ্ল্যান্স পেনিসটাকে বের করে দেওয়া, সেটাকে সারকামসিশন বলে। আর নিচে যে জায়গাটার ফ্রেনুলামটা জোড়া থাকে, টান পড়ে, সেই জায়গাটাকে রিলিজ করলে ফ্রেনুলোপ্লাস্টি বলে। তো এই ভাইয়ের যিনি লিখেছেন উৎপল কর্মকার সম্ভবত নাম, তো উৎপলের হচ্ছে 10 দিন আগে সারকামসিশন এবং ফ্রেনুলোপ্লাস্টি হয়েছে, কিন্তু ফ্রেনুলাম সার্জারির সেলাইয়ের জায়গায় ঘা সৃষ্টি হচ্ছে, যেখানটা ফ্রেনুলাম হচ্ছে সেখানে ঘা হচ্ছে, আমি কি করতে পারি দয়া করে বলবেন। ফ্রেনুলোপ্লাস্টি সার্জারি যখন আমরা করি, ফ্রেনুলামটা তো পেচ্ছাবের রাস্তার জাস্ট নিচে থাকে, স্বাভাবিকভাবে প্রস্রাব করতে গেলে পরে ওই জায়গাটা ভিজে যায়, এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি আগের ভাইয়ের যেমন সেলাই পড়েনি, যেটা খুব অস্বাভাবিক। ইউজুয়ালি সেলাই তাড়াতাড়ি খুলে যায়, ইভেন খুব বেশি তাড়াতাড়ি খুলে গিয়ে, কারণ পেচ্ছাবে জায়গাটা ভিজে থাকছে, ময়শ্চারাইজ থাকছে, সেলাইগুলো আগেই খুলে যায়। অনেক সময় ছোট্ট একটা ঘা তৈরি হতে পারে, একটা লম্বা করে একটা লিনিয়ার আলসার তৈরি হতে পারে। এই লিনিয়ার আলসার যদি তৈরি হয়, কোনো ভয় পাবেন না। এবং যে ক্ষেত্রে যদি সেলাই না করি আমরা, অনেক সময় যখন ফ্রেনুলাম খুব পাতলা থাকছে, ছোট থাকছে, লিনিয়ার থাকছে, সেক্ষেত্রে তো আমি সেলাইও করি না, এবং সেই ভাইকে বলেও দিই যে ভাই এখানে কিন্তু লম্বা একটা ছোট্ট ঘা হবে, আমরা যেমন কপালে তিলক কাটলে পরে লম্বা করে হয়, লম্বা একটা সাদা ঘা মতো তৈরি হবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি এই ঘা শুকিয়ে যাবে। যেটা করতে হবে, প্রতিদিন পরিষ্কার রাখবেন। আপনিও যে ভাই লিখেছেন উৎপল, প্রতিদিন জায়গাটাকে পরিষ্কার করবেন, জল দিয়ে পরিষ্কার করবেন। জল দিয়ে পরিষ্কার করার পরে সেখানে যে ডাক্তারবাবু যে অয়েনমেন্ট দিয়েছেন, মলম দিয়েছেন, মলমটাকে লাগাবেন, এবং মলমটাকে লাগালে দেখবেন আপনি জিনিসটা শুকিয়ে গেছে। যদি খুব ব্যথা না থাকে, সেখান থেকে যদি পুঁজ বা রস না করায়, তাহলে ফ্রেনুলোপ্লাস্টির ঘা হওয়াটা স্বাভাবিক। বিশেষ করে যখন আমরা সেলাই করি না, তখন ফ্রেনুলোপ্লাস্টিক ঘা হতে পারে, বা কোনো ক্ষেত্রে সেলাই যদি আগে খুলে যায়, ঘা হতে পারে। এটা নিয়ে ওই যে ছোট্ট ঘাটুকু হবে, সেটা নিয়ে বিশেষ চিন্তার কিছু নাই। কখনো ফেনুলপ্লাস্টিক ঘা থেকে হালকা ব্লিডিং হতে পারে। যদি কখনো ফেনুলপ্লাস্টিক ঘা থেকে ব্লিডিং হয়, হাতের কাছে যে কোনো যদি মলম পাবেন, বোরোলিন হতে পারে, অ্যান্টিবায়োটিক মলম হতে পারে, যা কোনো নারকেলের তেল হতে পারে, হালকা করে একটু আঙুলে লাগিয়ে ফেনুলামের জায়গাটা চেপে রাখবেন। 1 2 3 4 5 এরকম করে 500 অবধি গুনবেন, তারপর আঙুলটা সরাবেন, দেখবেন ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে। সুতরাং ভাই উৎপল, আপনার ফেনুলোপ্লাস্টিক ঘা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে তাহলে এই যে আজকে সন্ধে যে ডিসকাশনটা করলাম, সেখানে দুটো জিনিস আলোচনা করলাম। সম্পূর্ণ দুটো আলাদা প্রবলেম, একই সার্জারি কিন্তু দুটো আলাদা সমস্যা। 2 ভাই লিখেছেন। প্রথমজন লিখেছেন তার ফেনুলোপ্লাস্টি হয়েছে কিন্তু সেলাই পড়ছে না। চিন্তার কিছু নেই, সেলাই যদি না পড়ে যাবে। শুধু জেনে নিতে হবে সেলাইটা সেলফ অ্যাবজর্বিং কিনা। যদি সেলফ অ্যাবজর্বিং হয় আপনি পড়বে, আর যদি সেলফ অ্যাবজর্বিং না হয় সেটাকে কাটতে হবে। আর দ্বিতীয় ভাই যে প্রশ্নটা করেছেন, ওনার সেলাই হয়তো ছিল বা ছিল না, জায়গাটাতে ছোট্ট একটু ঘা তৈরি হয়েছে, 10 দিন মাত্র হয়েছে, কোনো চিন্তা নেই। এই ঘাটা থাকে, ঘাটা শুকিয়ে যেতে মোটামুটি আরও 2 সপ্তাহ মতো সময় লাগবে। ওষুধ খাওয়ার দরকার নেই, শুধুমাত্র পরিষ্কার রাখা এবং জায়গাটাতে মলম লাগালে পরেই হবে। যাদের ফাইমোসিস নিয়ে সমস্যা রয়েছে, বা যাদের ফেনুলোপ্লাস্টির দরকার, বা যাদের ফাইমোসিসন ইরেকশন হচ্ছে, বা যাদের পিনহোল মিয়েটাস হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো একটা খুব অস্বস্তিকর বিষয়। অনেক সময়তেই আমরা বন্ধু বান্ধব বা মা বাবা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, খারাপ লাগে এবং বুঝতে পারি না কি করতে হবে। আমার ইউটিউবে এই সমস্ত বিষয় নিয়ে অনেক ভিডিও, সার্জিক্যাল ভিডিও, রেজাল্টের ভিডিও, কী টেকনিকে করা হচ্ছে, স্টিচ টেকনিক, কসমেটিক সার্কামসিশন, কসমেটিক স্টিচ সার্কামসিশন, ডিভিশন সার্কামসিশন, স্টেপলার সার্কামসিশন, জেরেসার সার্কামসিশন, এই সমস্ত নিয়ে অনেক ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখতে পারেন, নিশ্চয়ই অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর যদি এই বিষয়ে জানতে চান, তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমি আমার ফোন নম্বরটা পিন করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নম্বরটা পিন করে দিচ্ছি, সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা পরবর্তী কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।